বন্ধুরা আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 10 বছরের এক মেয়েকে ধর্ষণ করা হয়। কেন ধর্ষণ করা হলো, আর ধর্ষণকারীর কি বিচার হবে নাকি হবে না, তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। ডিসক্লেইমার, বাচ্চারা দূরে থাকো। মুভির শুরুতে আমরা একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পাই। এর নাম আজ্জি। আজ্জি তার নাতনি মান্দাকে খুঁজছিল। মান্দা সন্ধ্যার সময় একটি কাজে বাড়ির বাইরে বের হয়েছিল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও মান্দা বাড়ি ফিরছিল না। এজন্য আজ্জি মান্দাকে খুঁজতে বের হয়। আজ্জির সাথে লীলা নামের একজন প্রেগনেন্ট মহিলাও ছিল, সেও মান্দাকে খুঁজছিল। লীলা আজ্জিদের প্রতিবেশী। আজ্জি ও লীলা মান্দাকে খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসে। অনেক দূর পর্যন্ত খোঁজার পর মান্দাকে রক্তাক্ত অবস্থায় ময়লা স্তূপে পড়ে থাকতে দেখে লীলা। পরে লীলা আজ্জিকে ডেকে মান্দার কাছে নিয়ে আসে। মান্দার এই অবস্থা দেখে আজ্জি মান্দার মাথাটি কোলে নিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। আজ্জি আর লীলা বুঝতে পারে মান্দাকে কেউ রেপ করে এই ময়লা ফেলার ভাগাড়ে ফেলে রেখেছে। মান্দার বয়স মাত্র 10 বছর। পরে মান্দাকে অনেক কষ্টে বাসায় আনা হয়, কিন্তু আজ্জি বুঝতে পারছে না কে এ নরপিশাচ যে মান্দাকে রেপ করেছে। আজ্জির সাথে মান্দার মা বাবাও থাকতো। তারা সবাই মান্দার এই অবস্থা দেখে শক হয়ে যায়। লীলা পুলিশকে খবর দিলে কিছুক্ষণ পর দোস্তুর নামে একজন পুলিশ আসে মান্দার ঘরে। পরে পুলিশ মান্দার সাথে কিছু কথা বলার পর আজ্জিকে জিজ্ঞেস করে মান্দা এত রাতে কোথায় গিয়েছিল। লীলা তখনও সেখানেই ছিল। লীলা দস্তুরকে বলে, স্যার, মান্দা আমার কাছে এসেছিল। আজ্জি মূলত সেলাই মেশিনের কাজ করত। দস্তুর আজ্জিকে জিজ্ঞেস করে যে এত রাতে মান্দা লীলার কাছে কেন গিয়েছিল। আজ্জি তখন বলে, আমি টেইলারের কাজ করি, তা লীলা আমার কাছে একটি ব্লাউজ সেলাই করার জন্য দিয়েছিল। পরে সেলাই করে মান্দাকে ব্লাউজটি দেওয়ার জন্য লীলার কাছে পাঠিয়েছিলাম। দোস্তুর তখন আজ্জিকে বলে, এত রাতে এইটুকু একটা মেয়েকে লীলার কাছে পাঠিয়েছ ব্লাউজ দিয়ে আসতে, এখানে তো তুমি আগে অপরাধ করেছ। তখন মান্দার মা কথা ঘোরানোর জন্য দোস্তুরকে বলে, আরে স্যার, আজ্জি ভুল বলেছে, মান্দা তো পাশের ঘরে টিভি দেখার জন্য গিয়েছিল। দোস্তুর তখন মান্দার মা বাবাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন আসলে কি কাজ করো। মান্দার মা দোস্তুরকে বলে সে ক্যাটারিংয়ের কাজ করে, আর মান্দার বাবা একটি বোতল ফ্যাক্টরিতে কাজ করে। মান্দার বাবা সকাল 7টায় কাজে যায় আর বাড়িতে ফিরে রাত 10টায়। পরে দোস্তুর মান্দার মাকে বলে, তুমি যে ক্যাটারিংয়ের কাজ করো, তোমার কাছে কোনো লাইসেন্স আছে? মান্দার মা মাথা নিচু করে বলে যে স্যার, আমরা গরিব মানুষ, আমাদেরকে লাইসেন্স কে দেবে। দোস্তুর তখন তাকে বলে যে তোমরা ফ্যামিলির সবাই ইলিগাল কাজ করো, আগে তোমাদেরকে অ্যারেস্ট করতে হবে, তারপরে এই কেস নিয়ে তদন্ত করব। তোমরা হয়তো মান্দাকে কোনো খারাপ কাজে পাঠিয়েছিলে। পরে দোস্তুর আরও বলে, আচ্ছা, মান্দাকে যে রেপ করেছে তোমরা তা বুঝলে কি করে? মান্দার তো অন্য অ্যাক্সিডেন্টও হতে পারে। লীলা তখন দোস্তুরকে বলে, না স্যার, মান্দাকে কেউ একজন রেপ করেছে, আমি তার প্রাইভেট অঙ্গটি দেখেছি। তখন দোস্তুর লীলার কথা বিশ্বাস না করে সে নিজে দেখতে চায়। পরে দোস্তুর একরকম জোর করেই মান্দার প্রাইভেট পার্টসটি চেক করে। ওই সময় মান্দা ব্যথায় চিৎকার করে ওঠে। আসলে মান্দার তখন কথা বলার শক্তি পর্যন্ত ছিল না। তবুও দোস্তুর নানাভাবে মান্দাকে প্রশ্ন করে বিরক্ত করতে থাকে। মান্দা কথা বলার অবস্থা না থাকলেও সে সাহস করে দোস্তুকে এইটুকু বলে যে কে আমার সাথে কি করেছে আমি জানি না, কিন্তু লোকটি সবসময় কালো চশমা পরে থাকে। এই কথা শুনে লীলা দোস্তুরকে বলে সে নিশ্চয়ই থামলেই হবে, কারণ থামলে সবসময় কালো চশমা পরে থাকে। থামলের কথা শুনে দোস্তুর শক খেয়ে যায়, কারণ থামলে এখানকার লোকাল এমপি শম্ভুনাথের ছেলে। দোস্তু তখন আজ্জিকে বলে যে ঠিক আছে, আজ তাহলে আমি আসি, কাল সকালে আমি একজন ডক্টরকে নিয়ে আসব মান্দার চিকিৎসার জন্য। আজ্জি তখন দোস্তুরকে বলে, আপনি তো ক্রিমিনালের নাম জেনেই গিয়েছেন, আগে তাকে অ্যারেস্ট করেন। দোস্তুর আজ্জিকে বলে, আমার কি করতে হবে তা আমি ভালো করেই জানি, থামলেকে তো অ্যারেস্ট করবই, তার আগে তোমাদের সবাইকে অ্যারেস্ট করব, কারণ তোমরা সবাই ইল্লিগাল কাজ করো। তোমরা হয়তো মান্দাকে কোনো ধান্দায় পাঠিয়েছিলে। দোস্তু এসব কথা বলে আজ্জি ও মান্দার মা বাবাকে ভয় দেখাতে থাকে। দোস্তু মান্দার মাকে আরও বলে, থামলে অনেক পাওয়ারফুল, তার বাবার হাত অনেক লম্বা, তোমরা যদি থামলের ওপর মামলা করো তাহলে সে তোমাদের পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে মেরে ফেলবে। যা হয়েছে এখানে মিটিয়ে ফেলো, তাহলে তোমরা বিপদে পড়বে। পরে দোস্তুর তাদের আরও এরকম কথা বলে ভয় দেখাতে থাকে। পরে দোস্তুর তাদের আরও এরকম ভয় দেখানোর পর মান্দার মা দোস্তুরকে বলে, স্যার, আমরা গরিব মানুষ,
আমরা এই থানা পুলিশের চক্করে পড়তে চাই না। আমরা থামলের বিরুদ্ধে কোনো থানা পুলিশ কেস করব না। দোস্ত আসলে ঠিক এটাই চাচ্ছিল। বলতে গেলে দোস্তুর থামলের চামচা। মাসে মাসে দোস্তুর থামলের কাছ থেকে টাকা পেত। পরে দোস্তুর আজ্জির বাসা থেকে চলে যায়। তখন লীলা আজ্জিকে ঘরের বাইরে নিয়ে এসে একটি রাজনৈতিক ব্যানার দেখায়, আর সেই ব্যানারে এমপি শম্ভুনাথের ছবির পাশে থামলেরও ছবি ছিল। লীলা আজ্জিকে থামলের ছবি দেখিয়ে বলে সে প্রায় সময় ওই জায়গায় তার বন্ধুদের নিয়ে নেশা করে, অর্থাৎ মান্দাকে যেখানে পাওয়া গিয়েছিল। তখন আজ্জি বলে ভুল আমাদেরই হয়েছে, এত রাতে মান্দাকে বাইরে পাঠিয়েছি, আমরা থামলের কিছুই করতে পারবো না। কিছুক্ষণ পর আজ্জি সেই ব্যানার থেকে থামলের ছবি কেটে নিয়ে বাড়ি ফিরে আসে। লীলা আজ্জিকে জানায় প্রায় সময় থামলে তার কাছে আসে। মানে লীলা হলো পতিতা, থামলে খুব খারাপ একটা মানুষ। মেয়েদের সাথে জোর জবরদস্তি করায় তার নেশা, মানে রেপ করা। আজ্জি পরে থামলের ছবিটি মান্দাকে দেখায় আর জিজ্ঞেস করে এই অবস্থা তাকে থামলে করেছে কি না। পরে মান্দা থামলের ছবি থেকে তার অবস্থা এতটাই খারাপ হয় আর ভয় পায় যে মান্দা বিছানায় টয়লেট করে দেয়। তখন আজ্জি বুঝতে পারে যে মান্দাকে ধর্ষণ করেছে থামলে আসল কালপ্রিট। এদিকে মান্দার ব্লিডিং এখনও বন্ধ হয়নি, তার প্রচণ্ড ব্যথা। এই জন্য আজ্জি একজন কবিরাজের থেকে জলপট্টি নিয়ে এসে লাগিয়ে দেয়, কারণ হাসপাতালে নিয়ে গিয়ে মান্দাকে চিকিৎসা করবে সে সাহস সামর্থ্য তাদের ছিল না। তারপর আজ্জি লীলাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে থামলে যেখানে আড্ডা দিত সেখানকার অ্যাড্রেস আজ্জিকে দিতে বলে, কারণ লীলার কাছে থামলে অনেকবার গিয়েছিল, কিন্তু ফোনটি ধরে তাদের সর্দার, মানে পতিতার। পরে লীলা থামলের অ্যাড্রেস দিতে মানা করে দেয়। সে বলে থামলে যদি জানতে পারে আমরা তার পিছনে লেগেছি তাহলে থামলে আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপর আজ্জি মান্দার কাছ থেকে থামলের আড্ডাখানার অ্যাড্রেস জেনে নেয়। পরে আজ্জি নিকাব পরে মুখ ঢেকে সেখানে আসে থামলের ওপর নজর রাখার জন্য। ওই দিন রাতে পুলিশ দোস্তুর মান্দার বাড়িতে আসে একজন ডাক্তারকে নিয়ে। ডাক্তার মান্দার ক্ষতস্থান সেলাই করে চলে যায়। পরের দিন আজ্জি তার প্রতিবেশী কসাই সারাফাতের কাছে যায়। আসলে সারাফাতের একটি মাংসের দোকান আছে, মূলত সে একজন কসাই। আজ্জি সারাফাতের কাছে এসে বলে সে মাংস কাটা শিখতে চায়, কিন্তু সারাফাত তখন আজ্জিকে বলে হঠাৎ এই বয়সে তোমার মাংস কাটার শখ হলো কেন? আমার সাথে মজা করতে এসেছো নাকি? আজ্জি তো নাছোড়বান্দা, তাই তাকে মাংস কাটা তো শেখাতেই হবে। এই জন্য সারাফাত আজ্জিকে মাংস কাটা শেখায়। আজ্জি সারাফাতের দোকানে মুরগি, ছাগল ইত্যাদি কাটা শিখতে থাকে। ওই দিন রাতে আজ্জি আবারও থামলের আড্ডাখানায় যায় গোপনে। আজ্জি থামলের গতিবিধির ওপর নজর রাখছিল, কারণ মান্দার রেপ হওয়ার বিচার তারা কখনোই পাবে না, তাই যা করার আজ্জিকেই করতে হবে। আজ্জি লুকিয়ে থামলের ওপর নজর রাখছিল। তখন থামলের অ্যাসিস্ট্যান্ট রোগো থামেলকে এক বোতল অ্যালকোহল দিয়ে বলে আপনার জন্য একটি গিফট আছে, যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। প্রথমে থামলে বলে আজ আমার মোট নেই। পরে রোগো এক প্রকার জোরাজুরি করে সে গিফটের কাছে থামলেকে নিয়ে যায়। থামলে গিফটের কাছে এসে দেখে রোগো তার জন্য একটি সেক্স ডল নিয়ে এসেছে। এই ডলে শরীরের মেয়েদের পোশাক পরানো। পরে রোগো থামেলকে বলে এর সাথে যত খুশি তত করেন, না সে বাধা দিবে না কোনো কেস মামলার ভয় থাকবে। পুতুলটি দেখে থামলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। থামলে সে ডলের সাথে ইন্টিমেট হয়, আর রঘু ফোনে তার ভিডিও করছে। আজ্জি লুকে এসব কিছু দেখছিল। আজ্জি বুঝতে পারে থামলের বড় দুর্বলতা হলো নারী, আর এটি দিয়ে থামেলকে ঘায়েল করতে হবে। পরের দিন ইন্সপেক্টর দস্তুর থামলের বাড়িতে আসে আর থামলেকে বলে আমি তোমাকে এর আগে অনেক রেপ কেসের থেকে বাঁচিয়েছি, কিন্তু এবারে পরিস্থিতি অন্যরকম, কারণ এবারে ভিকটিম 10 বছরের। এবার হয়তো তুমি ফেঁসে যাবে, আর মিনিমাম তোমার 10 বছরের জেল হবে। এই কেস থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাকে 10 লাখ টাকা দিতে হবে। পুলিশ দস্তুর কথা শুনে থামলে অনেক রেগে যায়। থামলে দস্তুরকে বলে 10 লাখ টাকা কি মুখের কথা যে বললেই হয়ে গেল। পরে থামলে দস্তুরকে আরও অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেয়। দস্তুর থামলের বাড়ি থেকে বেরিয়ে এসে থামলের বাবা শম্ভুনাথকে এই কেসের ডিটেল বলে দেয়। তার সাথে থামলে আগে যা যা করেছে, অপকর্ম, রেপ, ক্রাইম সব কিছু বলে দেয়। আর দস্তুর শম্ভুনাথের কাছেও 10 লাখ টাকা চায় থামলেকে এই কেস থেকে বাঁচানোর জন্য। ওই দিন বিকেলে মান্দার বাবা বাড়ি ফিরলে দেখা যায় তার হাতে ব্যান্ডেজ লাগানো। ফ্যাক্টরিতে কাজ করার সময় মেশিনের ভেতর হাত ঢুকে যায়, তাতে তার হাতের হাড় ভেঙে যায়। এজন্য ফ্যাক্টরির মালিক মান্দার বাবাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এতে আজ্জি ও মান্দার মা আরও টেনশনে পড়ে যায়।
তারা এখন কিভাবে সংসার চালাবে। পরে আজ্জি মান্দার কাছে আসলে মান্দা আজ্জিকে বলে, দাদি তুমি না বলেছিলে মেয়েরা বড় হলে এখান থেকে রক্ত বের হয়, তাহলে কি আমি বড় হয়েছি? বেচারি মান্দা মনে করেছিল তার পিরিয়ড হয়েছে। মান্দা পিরিয়ডের ব্লিডিং আর রেপ করার কারণে ব্লিডিংয়ের পার্থক্য বুঝছিল না। আজ্জি মান্দার এরকম কথা শুনে মান্দাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ওই দিন রাতে আজ্জি নিকাব পরে মুখ লুকিয়ে থামলের আড্ডাখানায় যায়। সেখানে গিয়ে আজ্জি দেখতে পায় থামলের বাবা শম্ভুনাথ থাম্মেলকে মারধর করছে, কারণ থামলে তার বাবার নাম খারাপ করছে। পরে থামলে লীলার এক বান্ধবী মিনার কাছে যায় তার সাথে ইন্টিমেট হতে। থামলে তার বাবার উপরে রাগ মিনার উপরে ঝাড়ে, মানে থামলে মিনার সাথে খুব বাজেভাবে ইন্টিমেট হয়। আজ্জি মিনাকে পুলিশের কাছে যেতে বলে। পরে লীলা আজ্জিকে বলে তাতে কোনো লাভ হবে না, কারণ তারা তো পতিতাতে থাকে তার জন্য। পরের দিন আজ্জি লীলার ঘরে এসে পতিতা মেয়েদের মতো সাজে, অর্থাৎ পতিতার মেয়েরা যেরকম মেকআপ করে, যেরকম ড্রেস পরে, আজ্জিও সেরকম করে সেজেছে। এরপর আজ্জি লীলাকে বলে তুমি কিছুদিনের জন্য গ্রামে চলে যাও, কারণ সে আজ যে কাজ করতে যাচ্ছে তার জন্য পুলিশ হয়তো লীলাকে খুঁজবে। পরে আজ্জি পতিতার মেয়েদের মতো সেজে লীলার ঘর থেকে বেরিয়ে থামলেকে খুঁজতে থাকে। পরে মদের দোকানের পাশে থামেলকে একাও পেয়ে যায়। আজ্জি থামলের পিছু পিছু নিতে শুনশান একটি নীরব এলাকায় এসে পড়ে। এরপর আজ্জি থাম্মেলের কাছে গিয়ে ইন্টিমেট হওয়ার জন্য থাম্মেলকে সিডিউস করতে থাকে। পরে থামলে গ্যাসলাইট চালিয়ে আজ্জির মুখ দেখে বলে, আরে তুমি তো বুড়ি এক মহিলা, আর আজ আমার কোনো মুডও নেই। কিন্তু আজ্জি নানাভাবে কথা বলে থাম্মেলকে সিডিউস করতে থাকে। এক পর্যায়ে থামলে আজ্জিকে নিয়ে পরিত্যক্ত এক বাড়িতে যায়। আজ্জি তো এই সুযোগের অপেক্ষায় ছিল। পরে আজ্জি থামলের সাথে ইন্টিমেট হওয়ার বাহানা করে থামলের চেইন খুলে আজ্জি একটি ব্লেড দিয়ে থামলের টুনটুনি কেটে ফেলে। থামলে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে মাটিতে চিৎকার করতে থাকে। আজ্জি তখন শাড়ির নিচ থেকে একটি প্যাকেটে করে মরিচের গুঁড়ো থামলের ক্ষতস্থানে ঢেলে দেয়। এতে করে থামলের অবস্থা আরও খারাপ হয়ে যায়। পরে থামলে অজ্ঞান হয়ে যায়। এরপর আজ্জি থাম্মেলের প্রাইভেট অঙ্গটি একটি কুকুরকে খাইয়ে দেয়, আর আজ্জি বাড়ি ফিরে আসে। এইভাবে একজন বিধবা মহিলা তাদের ওপর অন্যায়ের প্রতিশোধ নেয়। এখানে এই মুভির এন্ডিং হয়। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।